হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নম্বর 14। এটা আমাদের আজকে 14 নম্বর প্র্যাকটিস সেট। বিগতবারের মতো এবারেও কিন্তু 50খানা জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। রিসেন্ট 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে। 50খানা কোশ্চেন আলোচনা করা হবে, খুবই গুরুত্বপূর্ণ। এসএসসির 2019 থেকে 24 পর্যন্ত যে সকল এক্সামগুলো হয়েছে সেইগুলো থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে, জিকে কোশ্চেনগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে 24, ঠিক আছে। এর জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। প্লে লিস্ট দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নেবে। সেই সঙ্গে যারা এখনও এই এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 23 জেনারেল অ্যাওয়ারনেসের এই পিডিএফটা সংগ্রহ করনি, তো তোমাদেরকে বলবো এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। এই পিডিএফে টোটাল 4300খানা কোশ্চেন রয়েছে। তার সঙ্গে তোমরা জিডির একটা পিডিএফ ফ্রি পাবে, যেখানে 520খানা কোশ্চেন রয়েছে। মোট টোটাল 4820খানা এমসিকিউ রয়েছে উত্তর সহ, এবং তার সঙ্গে বিস্তারিত আলোচনা। শুধুমাত্র যে প্রশ্ন উত্তর এরকম নয়, প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে বিস্তারিত আলোচনাও করা রয়েছে এই পিডিএফে। পিডিএফ মূল্য মাত্র 50 টাকা। পিডিএফটা মূল্য কত? মাত্র 50 টাকা। এই পিডিএফটা সংগ্রহ করতে হলে তোমাদেরকে এই নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করলে পরবর্তী স্টেপ জানিয়ে দেওয়া হবে। তো এরপরে চলো আমরা শুরু করি এখন আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। নিচের কোন বিবৃতিটি নাবার্ড সম্পর্কে সত্য? নাবার্ড তিনটে দেওয়া রয়েছে। শিবরামন কমিটির সুপারিশে এই নাবার্ড গঠিত হয়েছিল। 2 নম্বর রয়েছে নাবার্ড 1980 সালে অস্তিত্ব লাভ করে, আর এটি 100 কোটির প্রাথমিক মূলধন দিয়ে স্থাপন করা হয়েছিল। এই যে তিনটে অপশান দেখতে পাচ্ছ, এই তিনটে অপশানের মধ্যে কোনটা সত্য সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে যেটা হবে, শুধুমাত্র 1 এবং 3 এই দুটো সঠিক রয়েছে। এই যে নাবার্ড 1980 সালে অস্তিত্ব লাভ করেনি, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়নি। কবে তাহলে হয়েছে? না, এটি হয়েছে 1982 সালে। 1982 সালে আরবিআইয়ের কৃষি ঋণ কার্যাবলী এবং তৎকালীন কৃষি পুনরুত্থান ও উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ এআরডিসি এর পুনরুত্থান কার্যাবলী হস্তান্তরের মাধ্যমে অস্তিত্ব লাভ করে। আর নাবার্ডের ফুল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানা দরকার, কেন এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। তো নাবার্ডের এর অর্থ কী, এইরকমই কোশ্চেন আসে। তো তাহলে নাবার্ডের ফুল ফর্ম কি? না হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। 2 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2023 সালের মে মাসে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছেন? ভয়মুক্ত রাজ্যের জন্য 2023 সালের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার প্রদান করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে কে? না হচ্ছে বুদ্ধাঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন। বুদ্ধাঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন এই কিন্তু এই পুরস্কারটা বিতরণ করে। 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? এই যে কর্তব্যগুলো রয়েছে এদের মধ্যে যেটা মৌলিক কর্তব্য নয় সেটা হচ্ছে সমবায় সমিতি উন্নীত করা। সমবায় সমিতি উন্নীত করা এটা কিন্তু মৌলিক কর্তব্য নয়। প্রতিটি কাবাডি ম্যাচ দেখাশোনার জন্য কতজন কর্মকর্তা আছেন? কাবাডি ম্যাচ দেখাশোনা পরিচালনা করার জন্য এখানে কতজন থাকেন? না হচ্ছে 6 জন করে থাকেন। 6 জন। দেখে নাও 6 জন কারা কারা। একজন থাকবে রেফারি, একজন থাকবে স্কোরার, 2 সহকারী স্কোরার আর 2 আম্পায়ার। এই মিলে মোট 6 জন কর্মকর্তা থাকেন। জেমস প্রিন্সেপ 1824 সালে ভারতের কোন শহরে আদমশুমারি পরিচালনা করেন? জেমস প্রিন্সেপ 1824 সালে এলাহাবাদ শহরে আদমশুমারি পরিচালনা করেন। প্রতি স্বাধীনতা দিবসে
প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়? প্রত্যেক স্বাধীনতা দিবসে আমাদের পতাকা উত্তোলন হয়, সেটা কোথায় উত্তোলন হয় না হচ্ছে আমাদের লাল কেল্লা। লাল কেল্লাতে প্রধানমন্ত্রী কিন্তু সেই পতাকা উত্তোলন করেন। এবারে তোমরা দেখেছো অবশ্যই, নিচের কোন রাজ্যটি ভক্তিমূলক লোকনৃত্য গম্ভীরার সাথে যুক্ত? গম্ভীরা লোকনৃত্য এটা হচ্ছে কোথার? আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। মুরাদ আলী একজন সুপরিচিত ড্যাশ বাদক। মুরাদ আলী একজন সুপরিচিত সারেঙ্গি বাদক। 9 নম্বর দেখো, 1983 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিচের কোন খেলোয়াড় সর্বোচ্চ স্কোরার ছিলেন? সব থেকে বেশি রান করেছেন কে ফাইনাল ম্যাচে সব থেকে বেশি রান করেছেন? তো তিনি হচ্ছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফাইনাল ম্যাচটা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে। আউট হওয়ার আগে শ্রীকান্ত কিন্তু 57 বলে 38 রান করেছিল, 57 বলে 38 রান করেন। 10 নম্বর দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা নয়? স্বাধীন সাংবিধানিক সংস্থা সেটা হচ্ছে নীতি আয়োগ সম্পর্কে আমরা অর্থনীতি ক্লাসে কিন্তু বলে দিয়েছি, আলোচনাও করে দিয়েছি, কীভাবে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছে, কীভাবে হয়েছে, সেগুলো কিন্তু আলোচনা করা রয়েছে আমাদের অর্থনীতি থেকে যে দুটো ক্লাস করেছি, সেই দুটো ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 50, 100 খানা কোশ্চেনের আলোচনা করা হয়েছে। 11 নম্বরে দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে যুক্ত? গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে যুক্ত হচ্ছে ধারা 40 নম্বর ধারা। শিক্ষা কর্মী উদ্যোগ এবং লোক জুম্বিশ কর্মসূচি হলো এমন স্কিম যা ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বাড়াতে সাহায্য করেছে? তো এটা হচ্ছে রাজস্থান। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার রাজস্থান। কোথায় অরণ্য নামে একটি বনায়ন প্রকল্প চালু করেছেন বিপিসিএল? অরণ্য নামে একটি বনায়ন প্রকল্প চালু করেছেন বিহারে চালু করা হয়েছে এটা। দ্য লিটল ব্যালেন্স গ্রন্থের ভারসাম্য ব্যবহার করে পদার্থের নির্দিষ্ট মাধ্যাকর্ষণ খুঁজে বের করার আর্কিমিডিসের পদ্ধতিকে বর্ণনা করেছেন? দ্য লিটল ব্যালেন্স গ্রন্থের ভারসাম্য ব্যবহার করে গ্যালিলিও গ্যালিলি। জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে? জাতীয় ক্রীড়া দিবস এই রিসেন্ট হয়ে গেল, সেটা হচ্ছে কবে? 29শে আগস্ট। রাজ্যসভায় ড্যাশের বেশি সদস্য থাকা উচিত নয়? কত? 250 জনের বেশি সদস্য থাকা উচিত নয়। যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সেই সঙ্গে ক্লাসটাকে অবশ্যই লাইক করে দাও সবাই, বেশি সময় লাগবে না লাইক করতে, লাইকটা করে দাও সবাই। নিম্নলিখিত কোন বছরে সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতা লীগের সভাপতি নিযুক্ত হন? কোন সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতা লীগের সভাপতি? 1943 সালে। 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে সর্বকনিষ্ঠ এশিয়ান হয়েছেন কি? মাত্র 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে সর্বকনিষ্ঠ এশিয়ান হয়েছেন তেগবীর সিং। সঠিক অ্যান্সার কী যাবে? অপশান নম্বর 2 তেগবীর সিং। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা। ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় 2015 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের পরিকল্পনা কমিশন, এইটা নিয়েই অর্থনীতিতে আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করেছি। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি মুখের ক্যান্সারের কারণ? সেটা কি? এই যে তামাক, তাই তো। মন্ত্রী পরিষদে কত ধরনের মন্ত্রী থাকে? মন্ত্রী পরিষদে 3 ধরনের মন্ত্রী থাকে। কি না হচ্ছে মন্ত্রী পরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী আর হচ্ছে উপমন্ত্রী। নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন আমেরিকান টেনিস খেলোয়াড় যিনি ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি লিখেছেন? এটা লিখেছেন আন্দ্রে
আন্দ্রে আগাসি লিখেছেন। H2SO4 ড্যাশের রাসায়নিক সূত্র বলো। H2SO4 কার সংকেত? এটা অয়েল অফ ভিট্রিয়ল। কিসের হবে? অয়েল অফ ভিট্রিয়ল। H2SO4 হলো, আমরা কি জানি রাসায়নিক নাম কি? সালফুরিক অ্যাসিড। গ্রিন ভিট্রিয়ল FeSO4 যার রাসায়নিক নাম হচ্ছে ফেরাস সালফেট। মিউরিয়াটিক অ্যাসিড HCl মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ব্লু ভিট্রিয়ল CuSO4 কপার সালফেট। CuSO4 কপার সালফেটকে ব্লু ভিট্রিয়ল বলা হয়। এগুলো ভালো করে মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এখানে, দেখে নাও। এরপর চলো 24 নম্বর। রাজস্থান রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি ড্যাশ নামে পরিচিত। রাজস্থান রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি ওয়াল্টার নামে পরিচিত। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে কনৌজের শাসক হর্ষবর্ধন নিম্নলিখিত কোন রাজবংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন? পুষ্যবতী রাজবংশের রাজা ছিলেন। নাওয়ালার ধন্যবাদ জ্ঞাপন উৎসব অর্থাৎ থ্যাঙ্কস গিভিং ফেস্টিভ্যাল, নাওয়ালার, এটা কোথাকার? নাওয়ালার, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়, হিমাচল প্রদেশের কোন শহরে প্রধানত পালিত হয়? বলো। এটা হিমাচল প্রদেশে পালিত হয়। হিমাচল প্রদেশের কোন শহরে পালিত হয়? না হচ্ছে কাংড়া শহরে পালিত হয়। কাংড়া, জাম্মা, মান্ডি, কুল্লু অঞ্চলের এই যে উৎসবটা, এই উৎসবটা কাংড়া, জাম্মা, মান্ডি এবং কুল্লু অঞ্চলের গাদ্দি উপজাতিরা কিন্তু এটা পালন করে থাকে। এবার দেখো 27 নম্বর কোশ্চেন। 27 নম্বরে কী রয়েছে? ভারতের ড্যাশে ইয়ং মেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো বাস্কেটবল চালু করে। YMCA ইয়ং মেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, এটা ভারতের কোথায় চালু হয়েছে? না, এটা চালু হয়েছে আমাদের ভারতের কলকাতাতেই চালু করা হয়েছে। কোন সালে ভেলোরে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? ভেলোরের সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, 1806 সালে চালু হয়। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ড অনুমোদিত ফুটবলের পরিধি কত? ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের অনুমোদিত ফুটবলের পরিধি কত? না হচ্ছে 68 থেকে 70 সেন্টিমিটার। 1991 সালে নিউ ইকোনমি পলিসি এর অধীনে অর্থনৈতিক নীতির উদারীকরণের পর নিচের কোনটি ঘটেনি? নিউ ইকোনমি পলিসির অধীনে অর্থনৈতিক নীতির উদারীকরণের পর নিচের কোনটি ঘটেনি? সেটা হচ্ছে ভারতের মোট দেশজ উৎপাদনের কৃষির অংশে ব্যাপক বৃদ্ধি, এটা কিন্তু ঘটেনি। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কোন দশকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামস প্রথম তৈরি করেন? 1970 দশকে। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ড্যাশে অবস্থিত? বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম এটা রয়েছে ওড়িশাতে। নিম্নলিখিতগুলির মধ্যে কে আহমেদাবাদের দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন, যা ছাত্রদের নাচ, নাটক, সঙ্গীত এবং পুতুল শিল্পে প্রশিক্ষণ দেয়? দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মৃণালিনী সারাভাই। ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিগুলি দেশের শাসনে মৌলিক এবং আইন তৈরিতে এগুলি প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য হবে? ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? এটা বলা হচ্ছে 37 নম্বর ধারায়। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দেশের তপশিলি উপজাতি জনসংখ্যার সর্বাধিক শতাংশ রয়েছে? তপশিলি উপজাতি জনসংখ্যার সর্বাধিক শতাংশ রয়েছে সেটা হচ্ছে মিজোরামে। 36 নম্বর। তুঙ্গভদ্রা, কয়না, ভীমা কোন নদীর প্রধান উপনদী? তুঙ্গভদ্রা, কয়না, ভীমা এগুলো হচ্ছে কৃষ্ণা।
নদীর প্রধান উপনদী। কংগ্রেস কোন জায়গায় 1929 সালে তার অধিবেশন পূর্ণ স্বরাজের প্রস্তাব ঘোষণা করেছিল? 1929 সালে তার অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব ঘোষণা করেছিল লাহোর অধিবেশন, 1929 সালে লাহোর অধিবেশনে। মেসোস্ফিয়ারের পরিসর কত? মেসোস্ফিয়ারের পরিসর হচ্ছে 50 থেকে 80 কিমি। মেসোস্ফিয়ারের পরিসরটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার মধ্যেই রয়েছে। তারপরে দেখো 39 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে কোন অংশে? না, অংশ 8, পার্ট 8-এ বলা হয়েছে। শ্রীনারায়ণ গুরু, যিনি এঝাভা বর্ণের অন্তর্গত ছিলেন, তিনি আধুনিক রাজ্যে তার সমাজ সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। শ্রীনারায়ণ গুরু, যিনি কেরালা রাজ্যের সমাজ সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। বৈদিক যুগে তক্ষণ শব্দটি ড্যাশের জন্য ব্যবহৃত হয়? এটা ছুতোরের জন্য ব্যবহৃত হয় তক্ষণ। শুল্ক এবং বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তিটি ড্যাশ বছরে আনুষ্ঠানিক করা হয়েছিল? শুল্ক এবং বাণিজ্যিক সম্পর্কে সাধারণ চুক্তি 1947 সালে আনুষ্ঠানিকভাবে করা হয়েছিল। কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন কে? কনিষ্ক। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার, কনিষ্ক। হাফ গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়ান ইন্ডিয়ান গার্ল এর লেখক কে? হাফ গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়ান ইন্ডিয়ান গার্ল এর লেখক হচ্ছেন চেতন ভগবত। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লিতে ড্যাশ পদে নিযুক্ত করেছিল? মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লিতে কাজী পদে নিযুক্ত করেছিল। তারপরে চলে যাও 46 নম্বর, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা হলো ভারত সরকারের অধীনে একটি প্রচার অভিযান যা ভারতে ড্যাশের জন্য উদ্দিষ্ট কল্যাণ পরিষেবা দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। বলো, বেটি বাঁচাও বেটি পড়াও তার মানে কি? বেটি মানে কাদের কথা বলা হচ্ছে? মেয়েদের কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে মেয়েদের জন্য, মেয়েদের কল্যাণ পরিষেবা দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির জন্যই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো 47 নম্বর, নংক্রেম এবং লাও নিচের কোন রাজ্যে জনপ্রিয় নৃত্য? দুটোই নৃত্য খুবই ইম্পর্টেন্ট, দুটো আলাদাভাবে কোশ্চেনও আসতে পারে। নংক্রেম কোন রাজ্যের লোকনৃত্য বা লাহো কোন রাজ্যের লোকনৃত্য? তো এ দুটোই হচ্ছে মেঘালয় রাজ্যের লোকনৃত্য। তারপরে চলে যাবো 48 নম্বর, ফুগদি নৃত্য সাধারণত কোন উৎসবে পরিবেশিত হয়? ফুগদি নৃত্য এটা পরিবেশিত হয় গণেশ চতুর্থী। কোথায়? গণেশ চতুর্থীতে পরিবেশিত হয়। 49 নম্বর দেখো, জীবন্ত প্রাণীর 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রথম ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল? জীবন্ত প্রাণীর 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রথম ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল? এটা হয়েছিল চার্লস ডারউইনের দ্বারা প্রস্তাবিত হয়েছিল? না, এটা সঠিক অ্যান্সার হবে আর.এইচ. হুইটেকারের দ্বারা প্রস্তাবিত হয়েছিল। 50 নম্বর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, হুমায়ুন সমাধি যা ড্যাশে অবস্থিত? এটি পারস্য স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত মুঘল স্থাপত্যের একটি উদাহরণ। হুমায়ুন সমাধি যেটা দিল্লিতে অবস্থিত, এটি পারস্য স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত মুঘল স্থাপত্যের একটি উদাহরণ। তো এই ছিল মোট টোটাল আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং তারই সঙ্গে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোটির লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে, সেখান থেকে জয়েন করে ফেলবে। জয়েন করে নিলে ওখানে কিন্তু আমরা ভিডিও ছাড়া আরও অন্যান্য যে সকল নোটিফিকেশানগুলো পরীক্ষা রিলেটেড, এক্সাম রিলেটেড যে সকল নোটিফিকেশানগুলো সেগুলো দিয়ে থাকি, এবং যে সকল ভ্যাকেন্সিগুলো আসে, চাকরির যে সকল ভ্যাকেন্সিগুলো আসে সেই সকল নোটিফিকেশানও আমরা কিন্তু এই টেলিগ্রামে দিয়ে থাকি। তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো চ্যানেলেই তোমাদের যুক্ত থাকতে হবে। যারা যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাও।